দ্য নিউজ কাউন্টার.এ আপনাদের আরও একবার স্বাগত। আরও একটা 23শে মার্চ আমরা পেরিয়ে এলাম। আপনারা যারা নিউজ কাউন্টার.এর মতো প্রোগ্রাম দেখেন, আমি জানি যে তারা প্রায় সকলেই এটাও জানেন 23শে মার্চ ভারতবর্ষের মুক্তিকামী জনতার কাছে একটা অগ্নিসাক্ষী দিন। এই 23শে মার্চ 1931 সালের 23শে মার্চ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেব হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক আর্মির 3 কমরেডের ফাঁসি হয়েছিল। তাদের ফাঁসি কাটে ঝুলিয়েছিল ব্রিটিশ কর্তৃপক্ষ। আমরা যারা একটু পুরনো প্রজন্মের মানুষ, আমরা একদিক থেকে সত্যি অনেকটা ভাগ্যবান, কারণ আমরা আমাদের এই প্রজন্ম বড় হতে হতে অনেক কিছু দেখেছি যেটা পৃথিবীকে বদলে দিয়েছিল। আমরা ভিয়েতনাম যুদ্ধের দিন পার করেছি। 75 সালে ভিয়েতনাম থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা সরে যেতে দেখেছি। আমরা 1977 সালে দেশ জুড়ে প্রথম কংগ্রেসি সরকারের পতন দেখেছি। আবার আমরা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেতে দেখেছি। চীনের বিপরীতমুখী যাত্রা দেখেছি। সাংস্কৃতিক বিপ্লবের পথ থেকে পুঁজিবাদের পথে উত্তরণের পথ খোঁজার চেষ্টা করা। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে একটা অন্য প্রাপ্তি ছিল যে বহু মানুষ, প্রবীণ মানুষের আমরা সান্নিধ্যে আসার সুযোগ পেয়েছিলাম, যারা সরাসরি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন এবং তারা পরবর্তীকালে অনেকে রাজনীতিতে সক্রিয় ছিলেন। এখন আমি অন্য একটা প্রোগ্রামেও বলছিলাম, আজকের রাজনীতিতে যারা সক্রিয় এবং জেলখাটা হিসেবে পরিচিত, মানুষ জেনে গেছেন যে তারা জেল খেটেছেন মানে হয় টেট কেলেঙ্কারিতে খেটেছেন চাকরি বিক্রি করার অপরাধে, অথবা রেশন চুরি করতে গিয়ে ধরা পড়েছেন, গরিব মানুষের, ক্ষুধার্ত মানুষের রেশন চুরি করতে গিয়ে, কিংবা বালি, পাথর, কয়লা, গরু এই সমস্ত পাচারের চক্রান্তে জড়িত থাকার অভিযোগে জেল খেটেছেন। আর না হলে চিটফান্ডের টাকা ভাগিদারির অভিযোগে জেল যাত্রা হয়েছে। এটা হচ্ছে আজকের দিনে জেলখাটা যারা রাজনীতিবিদ বা প্রার্থী, তাদের প্রোফাইল। কিন্তু আমরা যে সমস্ত মানুষজনের রাজনীতির বৃত্তে সংস্পর্শে এসেছিলাম, তারা জেল খেটেছিলেন দেশ স্বাধীনতা আনবার সংগ্রামে, আর পরবর্তীকালে কেউ কেউ বামপন্থীদের গণ আন্দোলনে অথবা নকশালপন্থী আন্দোলন করতে গিয়ে জেলে গেছিলেন। তখন তাদের যে প্রার্থী পদ, যদি এরা কেউ ভোটে দাঁড়াতেন, যদি কেউ দাঁড়াতেন, বিশেষ করে স্বাধীনতা সংগ্রামীরা, তাদের যে ব্যক্তিগত প্রার্থী পরিচিতি ছাপিয়ে বিলি করা হতো, সেখানে সগৌরবে লেখা থাকতো যে ইনি ব্রিটিশ আমলে এত বছর কারাবরণ করেছেন, বা কংগ্রেস আমলে এত বছর কারাবরণ করেছেন, অথবা দ্বীপান্তরে আন্দামানে এত বছর জেল খেটে এসেছেন। তো এই ঘরানার লোকজন যখন ভগৎ সিংয়ের কথা বলতেন, তখন আমি দেখেছি তাদের অনেকের মধ্যে একটা অভিমান ছিল যে কংগ্রেস, বিশেষ করে মহাত্মা গান্ধী, ভগৎ সিংকে বাঁচানোর জন্য সেরকমভাবে উদ্যোগ নেননি। এই তথ্যটার ঐতিহাসিক সত্যতা নিয়ে বিতর্ক আছে। এমনকি এটাও শোনা যায় যে ভগৎ সিংয়ের ফাঁসির তারিখ 24শে মার্চ নির্ধারিত ছিল, সেটাকে তড়িঘড়ি 23শে মার্চ নিয়ে আসা হয়, কারণ
25 বা 26শে মার্চ কংগ্রেসের করাচি অধিবেশন শুরু হওয়ার কথা ছিল, এবং ভগৎ সিংয়ের ফাঁসি যদি তার মধ্যে কার্যকরী না করা যায়, তাহলে কংগ্রেসের অধিবেশনে ভগৎ সিংয়ের ফাঁসির প্রস্তাব রদ করবার জন্য, হুকুম রদ করবার জন্য প্রস্তাব আসতে পারে, কংগ্রেসের মধ্যেই এই প্রস্তাব উঠতে পারে, এরকম একটা আশঙ্কা ছিল। এবং কেউ কেউ এটাও বলেন যে কংগ্রেসের তরফ থেকেই নাকি ফিলার পাঠানো হয়েছিল কংগ্রেসের নেতৃত্বের একাংশের তরফ থেকে, যে ভগৎ সিংয়ের ফাঁসির ব্যাপারটা কংগ্রেসের অধিবেশন শুরু হওয়ার আগে মিটিয়ে দেওয়া হোক। এই অভিযোগটা আমি আমাদের যে পেরিফেরি সিনিয়ররা ছিলেন তাদের কাছ থেকে আমি শুনেছিলাম। আমি আবারও বলছি যে এই তথ্যগুলোর সত্যতা নিয়ে, কতটা সত্য, গান্ধী সত্যি অনীহা দেখিয়েছিলেন কি না, কংগ্রেসের নেতৃত্ব সত্যি ভগৎ সিংয়ের ফাঁসি রদ করার প্রস্তাব আনতে হবে এই ভয়ে ভগৎ সিংয়ের ফাঁসির দিন এগিয়ে দিতে অনুরোধ করেছিলেন কি না, অথবা ব্রিটিশরা গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সুমোটাটা করেছিল, এগুলো নিয়ে ডিসপিউট আছে। আর বাকি ইতিহাস তো আপনারা জানেন। ভগৎ সিংকে মার্সি পিটিশন লেখানোর জন্য অনেকে চেষ্টা করেছিলেন। লাস্টে তার যে ব্যারিস্টার এবং ডিফেন্স কমিটি লাহোর ষড়যন্ত্র মামলা, তাদের ব্যারিস্টার PN মেহতা, উনি যখন গিয়েও ছিলেন, তো ভগৎ সিং বলেন যে পিটিশন তো আমি পাঠিয়ে দিয়েছি। সেই পিটিশনে কি লিখেছিলেন তিনি? সেই পিটিশনে তিনি লিখেছিলেন বড়লাটকে যে আমার আবেদন যে আমরা ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি, সুতরাং যুদ্ধবন্দীদের ক্ষেত্রে যেটা নিয়ম, শত্রু সৈন্যকে হত্যার সিদ্ধান্ত হলে ফায়ারিং স্কোয়াডে মারা হয়, আমাদের ফাঁসি নয়, ফায়ারিং স্কোয়াডে শাহাদাত বরণ করবার সুযোগ দেওয়া হোক। এইটা ছিল ভগৎ সিংয়ের পিটিশন। ভগৎ সিংয়ের পিটিশনের আরও কয়েকটা লাইন ছিল, সেটা আমি পরে বলছি, কিন্তু আমি আজকের বুলেটিনে যেটা বলতে এলাম, আমার এখন মনে হয় যে গান্ধী যদি ভগৎ সিংকে না বাঁচানোর চেষ্টা করে থাকেন, আসলে তিনি ভগৎ সিংকে একরকমভাবে বাঁচিয়ে দিয়েছেন। কারণ দেখুন, 1931 সালে ভগৎ সিং বা রাজদেব বা সুখদেব বা রাজগুরুর যখন ফাঁসি হচ্ছে, তখন ভগৎ সিংয়ের বয়স হচ্ছে 23 কি 24 বছর, 1907 সালে জন্ম। তার মানে ওনার যদি ফাঁসি না হতো, যদি দ্বীপান্তর হতো বা 12 বা 14 বছরের যাবজ্জীবনও হতো, ব্রিটিশ ভারতে বহু বিপ্লবীর এটা হয়েছে, তাহলে উনি স্বাধীন ভারত, কোট কানকোট স্বাধীন ভারতে উনি বেঁচে থাকতেন। এইখান থেকে ভগৎ সিংয়ের বিড়ম্বনাটা শুরু হতো। কারণ কি, ওই যে চিঠি, তাতে যে উনি বলেছিলেন যুদ্ধর কথা, তো ভগৎ সিং তার ঐতিহাসিক চিঠিতে আরও বলেছিলেন যে যুদ্ধ শুরু হয়েছে, এবং যতদিন না পর্যন্ত ভারতবর্ষের শ্রমজীবী জনতা এবং সাধারণ মানুষ তাদের জীবন ধারণের, জীবনযাপনের উপকরণগুলোর উপর থেকে সমাজের একটি বিশেষ গোষ্ঠীর হুকুমদারি এবং মালিকানা নিশ্চিহ্ন করা যাবে, সেটা ব্রিটিশ পুঁজিপতিদের দ্বারা হতে পারে, অথবা এই অবাঞ্ছিত মালিকানা পরবর্তীকালে দেশীয় পুঁজিপতিদের দ্বারাও হতে পারে। খেয়াল করুন, ভগৎ সিং বলছেন ততদিন পর্যন্ত এই যুদ্ধ চলবে। এখন ভগৎ সিং যদি স্বাধীন ভারতে বেঁচে থাকতেন, উনি কি দেখতেন? উনি দেখতেন যে আমাদের এই পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশে 80 কোটি মানুষকে 2 টাকা কেজি চাল অথবা বিনামূল্যে চালের রেশনের উপর নির্ভর করে বেঁচে থাকতে হচ্ছে। যে শ্রমজীবী জনতার বিপুল শ্রমে আমাদের দেশ পৃথিবীতে পঞ্চম বৃহত্তম অর্থনীতি। তিনি দেখতেন জনগণের সেবক হিসেবে যারা সংসদে নির্বাচিত হচ্ছে,
এখন তো নতুন সংসদ কক্ষ, পুরনো সংসদ কক্ষে কিন্তু ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তরা বোমা মেরেছিলেন। তো যাই হোক, সেই সংসদ কক্ষের মাননীয় প্রতিনিধিদের খালি বেতন হচ্ছে 1,00,000 টাকা। তারপরে অন্যান্য অ্যালাউন্স, ভাতা ইত্যাদি ইত্যাদি, সংসদের ক্যান্টিনে বিনামূল্যে খাবার, রেশন, গাড়ি, ফ্রি পাস, বিমানে ওড়ার, এগুলো ছেড়ে দিলাম। ভগৎ সিং দেখতেন যে কেবলমাত্র কর্পোরেট লুটেরাদের প্রয়োজনে জায়গা জমি খালি করার জন্য জঙ্গল থেকে মানুষ উচ্ছেদ হচ্ছে, প্রতিরোধ করতে গেলে রাষ্ট্রের বুলেটের মুখে পড়ছে। যদিও আমার দেশে সুপ্রিম কোর্ট বলছে প্রজাতন্ত্র নিজের সন্তানকে হত্যা করতে পারে না। ভগৎ সিং দেখতেন যে আমাদের 1% মানুষের হাতে 73% সম্পদ জমা হয়ে গেছে। এখন ভগৎ সিংয়ের সামনে কি হতে পারত ভগৎ সিংয়ের পরিণতি? যারা আমাদের অনুষ্ঠান দেখেন বা আমার বক্তব্য শোনেন, তারা অনেকেই সচেতন মানুষ। তারা সকলে জানেন যে স্বাধীনতা যখন হচ্ছে তখন ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআই বলেছিল যে এটা আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আসেনি। তাদের সেই সময়কার বিখ্যাত স্লোগান ছিল, ইয়ে আজাদি ঝুটি হ্যায়, ভুকা জনতা ভুকা হ্যায়। আপনারা জানেন যে 48-এ বিটি রণদ্বীপের লাইন অনুযায়ী সশস্ত্র অভ্যুত্থানের ডাক দিয়েছিল ভারতের কমিউনিস্টরা। কিন্তু তার বাইরেও তথ্য রয়েছে এটা, যে শুধু এই কমিউনিস্টরা নয়, অনেকে বলেন, ইতিহাস না জেনেই বলেন যে ওটা রাশিয়ার নির্দেশে হয়েছিল, চীনের নির্দেশে হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। বাস্তব সেটা নয়। আমি সে আলোচনায় যাচ্ছি না, ওটা ভিন্নতর রাজনৈতিক প্রসঙ্গের আলোচনা। কিন্তু যারা স্বদেশী আন্দোলনে ছিলেন, কমিউনিস্ট পার্টির বাইরে যারা সশস্ত্র পথে ভারতবর্ষকে ব্রিটিশ থেকে তাড়ানোর চেষ্টা করেছিলেন, যারা সিপিআইয়ের মেম্বার সে অর্থে ছিলেন না, তাদের পরিণতি কি হয়েছিল? আপনাদের মনে থাকবে পান্নালাল দাশগুপ্তের কথা, যিনি অন্য একটি বামপন্থী গোষ্ঠীর নেতা ছিলেন। তিনি ব্রিটিশ ভারতে যাবজ্জীবন খেটেছিলেন, আবার স্বাধীন ভারতেও 12 বছর জেল খেটেছিলেন। কারণ কি? তিনি স্বাধীন ভারতে মানুষের দুর্দশার রোধ করবার জন্য অস্ত্র হাতে লড়াইতে নেমেছিলেন। আপনাদের মনে থাকবে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অনন্ত সিংয়ের কথা। বিধান রায়, অনন্ত সিং এবং চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের আরেকজন বীর লোকনাথ, দুজনকেই কর্পোরেশনে চাকরি দিতে চেয়েছিলেন স্বাধীনতার পর। তারা তখন ব্রিটিশদের কারাগার থেকে জেল টেল খেটে বেরিয়েছেন। অনন্ত সিং সেই চাকরি নেননি। তিনি আবার কোন পথে গিয়েছিলেন সে কথা আমি বলছি। তার আগে লোকনাথের বৃত্তান্তটা বলে নিই। লোকনাথ কলকাতা কর্পোরেশনে চাকরি পেয়ে তাকে ভিজিলেন্স অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছিল। এখন স্বদেশী লোকনাথ, তিনি দুর্নীতির বিন্দুমাত্র প্রশ্রয় দিতে রাজি ছিলেন না। এতে কর্পোরেশনে মহা গণ্ডগোল বেঁধে গেল এবং দেখা গেল কংগ্রেসি যারা কর্পোরেশনের কর্মচারী আন্দোলনের মাতব্বর এবং বিভিন্ন ওয়ার্ডের কমিশনার, তারা আদা জল খেয়ে লেগে পড়লেন লোকনাথের বিরুদ্ধে। এবং শেষ পর্যন্ত বিধান রায় বাধ্য হলেন যে লোকনাথকে ওই ভিজিলেন্স অফিসারের পোস্ট থেকে সরিয়ে তুলনামূলকভাবে কোনো নিরীহ পোস্টে দিতে, যাতে অন্তত লোকনাথ শান্তিতে চাকরিটা করতে পারে। অবস্থা বুঝুন। স্বাধীন ভারতে চট্টগ্রাম অস্ত্রাগারের বীর সেনানীকে কিছু ঘুষখোরের ভয়ে বদলে নিয়ে অন্য ডিপার্টমেন্টে চলে যেতে হচ্ছে। আর অনন্ত সিং, যিনি বলেছিলেন যে আমরা যে কারণে মাস্টারদার নেতৃত্বে যুদ্ধটা শুরু করেছিলাম, ভগৎ সিংও যে যুদ্ধের কথা বলেছিলেন, সেই গরিব মানুষের রাজত্ব তো এলো না। তিনি স্বাধীন ভারতে
নতুন করে সংগ্রাম করতে গিয়েছিলেন, যথারীতি তাকেও আবার জেলে যেতে হয়েছিল। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে মাস্টারদার সহযোগী অনন্ত সিং। যারা পুরনো লোকজন জানেন তারা এ সমস্ত কিছু জানেন। আচ্ছা, ধরা যাক যে ভগৎ সিং এসব কিছু করলেন না, তাহলে তার অবস্থা কি হতো? ভগৎ সিংয়ের সহযোদ্ধা ছিলেন যিনি ভগৎ সিংয়ের পাশে দাঁড়িয়ে ট্রেড অ্যান্ড ডিসপিউট বিলের বিরুদ্ধে আইনসভায় বোমা ছুঁড়েছিলেন। সেটা কেবলমাত্র প্রতিবাদ জানানোর মধ্যে, বোমার মধ্যে কোনো স্প্রিন্টার ছিল না। তিনি নিরস্ত্র আইনসভার সদস্যদের কাউকে হতাহত করতে চাননি তারা। এবং আপনারা কেউ জানেন কেউ জানেন না যে দিল্লি যে রওনা হয়েছিলেন ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত, তিনি রওনা হয়েছিলেন কলকাতারই একটা শেল্টার থেকে। কর্নওয়ালিস স্ট্রিট বা কলেজ স্ট্রিট বা বিধান সরণি যাই বলুন, তার উপরে সেই শেল্টার এখনও দাঁড়িয়ে আছে। সেটা হচ্ছে আর্য সমাজের যে বিল্ডিংটা, ওই বিদ্যাসাগর কলেজের খুব কাছে, ব্রাহ্ম সমাজ মন্দিরের উল্টো দিকে। সেই বিল্ডিংটি থেকে, আর্য সমাজ ভবনের গোপন শেল্টার থেকে বেরিয়ে তারা দিল্লি রওনা হয়েছিলেন। বটুকেশ্বর দত্তর ফাঁসি হয়নি, ভগৎ সিংয়ের ফাঁসি হয়েছিল। বটুকেশ্বর দত্তর দ্বীপান্তর হয়েছিল। স্বাধীন ভারতে বটুকেশ্বর দত্ত কোনো সরকারি পুনর্বাসন কিছু পাননি। তিনি জীবিকা নির্বাহের জন্য কখনো ট্যুরিস্ট গাইডের কাজ করেছেন, কখনো তিনি ট্রান্সপোর্টের বিজনেস করেছেন। এবং আমাদের সিনিয়র রাজনৈতিক বন্ধুদের কাছে সেটা শুনেছি। আপনারা হয়তো অনেকের মনে থাকবে যে আগে, এখন কমে গেছে, আগের প্রায় প্রত্যেকটা লরির পিছনে ডালাতে ওই ফাঁসির রজ্জুর কলায় পরানো ভগৎ সিংয়ের একটা ছবি থাকতো। এই ছবিটা বটুকেশ্বর দত্ত প্রথম তার যে 2-3টে লরিতে তিনি কাজ করতেন, আঁকা শুরু করেন। এবং তখন লরি এবং ট্রাকের ড্রাইভাররা প্রায় একচেটিয়া শিখ ছিল। এবং শিখ কমিউনিটির কাছে ভগৎ সিং আজও অত্যন্ত সম্মানিত একটা চরিত্র। তো এটা একটা সাধারণ সম্মান জানানোর প্রবণতায় পরিণত হয় যে লরি এবং ট্রাকের ডালার পিছনে ভগৎ সিংয়ের ওই ফাঁসির রজ্জু পরিহিত প্রতীকী ছবি আঁকা শুরু করে। বটুকেশ্বর দত্ত যখন মারা যান, যে তখন তাকে দিবস করা হয়েছিল যে আপনার শেষ ইচ্ছে কি, বটুকেশ্বর দত্ত বলেছিলেন যে পাঞ্জাবে আমার 3 কমরেড যেখানে শায়িত আছেন, তাদের চিতাবর্ষ যেখানে সমাহিত আছে, তার পাশে যেন আমারও একটু জায়গা হয়। বটুকেশ্বর দত্তর যারা সহযোগী পুরনো রাজনৈতিক সাথী বন্ধু ছিলেন, তারা বটুকেশ্বর দত্তের এই শেষ ইচ্ছাটুকু রক্ষা করতে পেরেছিলেন। আমি আপনাদের এতগুলো কথা বললাম যে কারণে, যে আমার আজকে জীবনের এতগুলো বছর পেরিয়ে আসার পর কিন্তু মনে হয় যে গান্ধীজি ভগৎ সিংয়ের উপকার করেছিলেন এক অর্থে। তিনি যে তার ফাঁসির হুকুম রদ করার ব্যবস্থা করেননি, তাতে লাভ হয়েছিল এটাই যে ভগৎ সিংকে তার আজাদ ভারত কাদের খপ্পরে পড়েছে এটা দেখে যেতে হয়নি। TheNewsCounter.s আজকে এই পর্যন্ত। আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন, আমাদের কমেন্ট বক্স খোলা থাকে। সম্ভব হলে আমাদের এই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আপনার সমমনোভাবাপন্ন বন্ধুদের বলবেন, শেয়ার করবেন। TheNewsCounter.s এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। সকলে খুব ভালো থাকবার চেষ্টা করবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে।